হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে নিউ ইয়র্ক সিটি নির্বাচন, মুসলিম কমিউনিটি, পুলিশ, ইমিগ্রেশন, আপনার প্যালেস্টাইন, বাড়ি ভাড়া ইত্যাদি বিষয় নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে। এবং সর্বশেষ যে সিএনএ জরিপ, তাতে দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বীদের চাইতে 19 পয়েন্টে এগিয়ে আছেন মামদানি। এই বিষয়টি পুরো অনুষ্ঠান জুড়ে আজকে আমরা নিউ ইয়র্ক সিটি মেয়র বিতর্ক, যেটা মেয়র ইলেকশন নিয়ে বিতর্ক, এটা আলোচনা করব। যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে বিতর্কে, এই বিষয়গুলো আমরা হাইলাইট করার চেষ্টা করব এবং শ্বেতাঙ্গদের প্রাধান্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের শরণার্থী নীতিকে পরিবর্তন করার যে পরিকল্পনা, এটা যদি সময় থাকে আজকে এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব যে কি পরিকল্পনা তার। এবং চাকসু নির্বাচনের পর আমরা জানি রাষ্ট্র নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে এবং এখানেও দেখা যাচ্ছে শিবির বিভিন্ন জায়গায় এগিয়ে আছে। জুলাই সনদ, আমরা বাংলাদেশ প্রসঙ্গে বলছি, জুলাই সনদ স্বাক্ষর করবে না 4 বাম দল। গণফোরাম, আইন ভিত্তি না হলে অংশীদার হবে না এনসিপি। মেয়াদ বাড়ল কমিশনের, অর্থাৎ 15 দিন আরো কমিশনের মেয়াদ বেড়েছে। সই করা যাবে পরেও অনিশ্চয়তা নিয়ে প্রস্তুতি চলছে জুলাই সনদ স্বাক্ষরের। এবং আগে যেটা বলেছি, রাষ্ট্র নির্বাচনের পর মতিহার হলে বিপিএ জিএস পদে শিবির এবং জিএস পদে বিএনপির প্রার্থী মানে ছাত্রদলের প্রার্থী এগিয়ে আছেন। আজকে অতিথি যারা আছে তাদের মধ্যে আছে হাসান ফেরদৌস, আমাদের সাথে থাকবেন কাজী ফৌজিয়া, শাহানা মাসুম, মেরি জুবাইদা, ইব্রাহিম চৌধুরী খোকন এবং সাথে আছেন নাজবুল হাসান। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। আর ফেসবুকে যারা দেখছেন প্রত্যেকেই আশা করি অনুষ্ঠানটি শেয়ার করে দেবেন তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সাথে। যাচ্ছে নাজমুল হাসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, অক্টোবর মাসের 16 তারিখ। প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরোধিতা করেন, একসময় তার সাথে ছিলেন, উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, যারা তাকে মামলায় আহ জড়িয়েছিলেন, নিউ ইয়র্কে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস সহ, এমনকি এফবিআই যিনি সাবেক প্রধান, যিনি তার বিরোধিতা করেছেন, তাদের সবার বিরুদ্ধে তিনি একে একে মামলা ঠুকে তাদেরকে মামলা জর্জরিত করার যে প্রয়াস শুরু করেছেন, তার সর্বশেষ শিকার হয়েছেন আজকে যিনি তার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন প্রথম মেয়াদের সময়, সেই জন বল্টনকে আজকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিস। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, মেরিল্যান্ডের আদালতে তার বিরুদ্ধে ইনডাইটমেন্ট ইস্যু করা হয় এবং তার বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে রাষ্ট্রীয় গোপন তথ্য প্রচার করে দেওয়ার জন্য। রাষ্ট্রের যে তথ্যগুলো তিনি জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসাবে তার যে অ্যাক্সেস ছিল, তিনি যে ডকুমেন্টস গুলোতে তার তার কাছে রাখার সুযোগ পেয়েছিলেন, সেগুলো সেই সুযোগে তিনি অপব্যবহার করেছেন এবং রাষ্ট্রীয় গোপন তথ্য নথি তিনি তার নিজের ব্যক্তিগত কাজে স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছেন। এমন অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছে, ইনডাইটমেন্ট যেটাকে বলা হয়, এবং তাকে এখন আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর পর তার বিরুদ্ধে মামলার কাজ শুরু হবে। যেটি ইতিমধ্যে লেটিশিয়া জেমস এবং জেমস কোবি, যিনি বিআর প্রধান ছিলেন, তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করেছিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার পরেও তিনি বলেছিলেন যে যারা তার বিরোধিতা করেছেন তার জীবনকে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতে, হয়রানিমূলক আচরণের শিকারে পরিণত করেছিলেন, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্প তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন। আরেকটা বিষয় যেটি আজকে বলি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আজকে আদালতেও বিপর্যয় ঘটেছে। একজন অ্যাপিলস কোর্টের আদালত, যিনি তার নিম্ন আদালত, যিনি ফেডারেল বিচারকের রায়কে অক্ষুণ্ণ রেখেছেন, সেই ফেডারেল বিচারক গত অক্টোবর মাসের 9 তারিখ একটি সিদ্ধান্ত দিয়েছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগোতে সামরিক বাহিনীর সদস্যদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করতে পারেন না। সেই রায়টি দিয়েছিলেন একজন ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন এই রায়ের বিরুদ্ধে ফেডারেল আপিলস কোর্ট, পরবর্তী আদালত যেটি, সেই আপিলস কোর্টে আপিল করেছিলেন এবং সেই আপিল কোর্টের ইউএস কোর্ট অফ আপিলস ফর দি সেভেন্থ সার্কিট আজকে ডাউনটাউন শিকাগোতে যাদের অফিস, তারা আজকে জানিয়েছে, সেই আদালত সেই আপিলস কোর্ট আজকে জানিয়েছে না, নিম্ন আদালত অর্থাৎ ফেডারেল বিচারক যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি আপাতত বহাল থাকবে। অর্থাৎ এর অর্থ দাঁড়াচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত
ফর নাও কথাটা আমি বলছি, আপাতত সুপ্রিম কোর্টে হয়তো এই মামলা যাবে শেষ পর্যন্ত। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করবেন, এটা অনেকটা নিশ্চিত ভাবে বলা যায়। তার কারণ আপিল কোর্টে যতবারই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন পরাজিত হয়েছেন, ততবারই তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন। এবারও তাই ঘটবে ধারণা করা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আপিলস কোর্ট জানিয়েছে যে আপাতত পরবর্তী এই মামলার ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগোতে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহার করতে পারবেন না। এবং সেই জাজ প্যারি এপ্রিল প্যারি অক্টোবর মাসের 9 তারিখ সেই সিদ্ধান্ত দিয়েছিলেন। আজকে অ্যাপিলস কোর্টও সেই একই সিদ্ধান্ত বহাল রাখলো। আরেকটি পরাজয় আজকে সুপ্রিম আদালতে ঘটেছে, সেটি হচ্ছে ফেডারেল আদালতে। সেটি হচ্ছে যে একজন বিচারক নিউ ইয়র্ক সিটির যে টেরোরিজম ফান্ডিং এর জন্য ফেডারেল সরকারের পক্ষ থেকে, অর্থাৎ সন্ত্রাস মোকাবিলায় নিউ ইয়র্ক সিটি প্রশাসন এবং পুলিশ ডিপার্টমেন্টকে যে অর্থ সাহায্য দেওয়া হয়, তার বরাদ্দ একটি বড় অংশ আসে ফেডারেল সরকার থেকে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই ফেডারেল বরাদ্দটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। আজকে একজন ফেডারেল বিচারক তাকে আহ, সেই সেই প্রেসিডেন্ট ট্রাম্পের সেই ডিসিশন নাকচ করে দিয়েছে, সেই সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছেন। অতএব প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন আপিল না করা পর্যন্ত ফেডারেল সরকারের যে বরাদ্দ নিউ ইয়র্ক সিটির সন্ত্রাস মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ করা ছিল, সেটি নিউ ইয়র্ক সিটি পাওয়াটা অব্যাহত থাকবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আদালতের কাছ থেকে। ফেডারেল বিচারকের এটি সিদ্ধান্ত। আরেকটি বিষয় যেটি হচ্ছে, এবং এবং এই ধরনের ল সুট যেগুলি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার নির্বাহী আদেশের বিরুদ্ধে বিভিন্ন স্টেট, বিশেষ করে ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেটগুলোর পক্ষ থেকে একের পর এক দায়ের করা হচ্ছে। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প যাদেরকে অপছন্দ করেন, কিংবা যে সমস্ত স্টেটের গভর্নররা রিপাবলিকান নন, সেই সমস্ত স্টেটকে নানাভাবে ফেডারেল অর্থ থেকে বঞ্চিত করার যে প্রচেষ্টা ট্রাম্প প্রশাসন শুরু করেছে, তার বিরুদ্ধে একমাত্র অবস্থান হচ্ছে এখন ফেডারেল বিচারকদের এবং কিছু কিছু ক্ষেত্রে আপিলস কোর্টের বিচারকদের। এবং তারই পরিপ্রেক্ষিতে এই ডেমোক্রেটিক স্টেটের গভর্নররা মামলা দায়ের করেছেন, ইতিমধ্যে একাধিক মামলা দায়ের করেছিলেন যে ট্রাম্প প্রশাসন আহ, যাদের যে সমস্ত স্টেট ডেমোক্রেটিক এবং যে সমস্ত স্টেটের প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের লোকজন দায়িত্বে নেই, সেই সমস্ত স্টেটের বিভিন্ন ফেডারেল বরাদ্দ ট্রাম্প প্রশাসন একে একে বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এবং এর বিরুদ্ধেই একাধিক স্টেটের গভর্নররা আদালতের দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যেই। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন যে তিনি যুক্তরাষ্ট্রে 2026 সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের কয়েকটি ভেন্যু পরিবর্তন করার সিদ্ধান্ত দিতে পারেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের সিদ্ধান্ত দিতে পারেন কিনা ফিফার নিয়ম অনুযায়ী, সে বিষয়ে যথেষ্ট প্রশ্ন সৃষ্টি হয়েছে। এবং ফিফার পক্ষ থেকে ফিফার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন যে বিশ্বকাপ ফিফার একটি আয়োজন। ফিফা এখানে ভেন্যুগুলো অবশ্য যুক্তরাষ্ট্রের, কিন্তু আয়োজনের সমস্ত প্রক্রিয়া সবকিছু নিয়ন্ত্রণে থাকে ফেডারেল অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা। সেখানে যুক্তরাষ্ট্র প্রশাসনের তেমন করণীয় কিছু নেই। কিন্তু তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার বলেছেন যে তিনি প্রয়োজনে বিভিন্ন স্টেট, বিশেষ করে ধারণা করা হচ্ছে যে সমস্ত স্টেট গভর্নররা ডেমোক্রেটিক এবং যে সমস্ত স্টেটের যে সমস্ত সিটির মেয়ররা ডেমোক্রেটিক, সেই সমস্ত সিটি এবং স্টেটে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকাপ ফুটবলের কোনো ম্যাচের আয়োজন করতে দেওয়ার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে বস্টনে যে নির্ধারিত রয়েছে ফুটবল ম্যাচের কয়েকটি ফুটবল ম্যাচ, সেটি তিনি যদিও প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তি দেখাচ্ছেন ফিফার কাছে যে তিনি মনে করেন এই শহরগুলো নিরাপদ নয়, সেই জন্য তিনি ভেন্যু পরিবর্তন করতে চান। কিন্তু বিশেষ করে ডেমোক্রেটিক প্রশাসনের কর্মকর্তারা বলেছেন যে না, এটি প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটিক প্রশাসনগুলোকে বিশ্বকাপের ফুটবল থেকে বঞ্চিত করার একটি চেষ্টা শুরু করেছেন। তবে এটি শেষ পর্যন্ত তিনি সফল হবেন কিনা বলা মুশকিল। আপাতত যে 11টি শহর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আয়োজন করবে, তার মধ্যে বস্টন একটি। এবং এই বস্টনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের আপত্তি। গতকাল তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাথে ওভাল অফিসে বৈঠকের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন যে তিনি প্রয়োজনে এই এই বস্টন থেকে তার সরিয়ে নেবেন। তবে বস্টনের মেয়রের তিনি একজন কট্টর সমালোচক প্রেসিডেন্ট ট্রাম্প, এবং সেই কারণে হয়তোবা
বস্টনে কোনো বিশ্বকাপের ম্যাচের বস্টন কোনো বিশ্বকাপের আয়োজন, ফুটবলের বিশ্বকাপ আয়োজন করুক, এটি প্রেসিডেন্ট ট্রাম্প চান না, এবং সেজন্যই তিনি একাধিকবার ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন সেখান থেকে ভেন্যুটি সরিয়ে দিয়ে। যুক্তরাষ্ট্রের একজন গভর্নর গ্যাম্বলিং অর্থাৎ যেটাকে বলে জুয়া, জুয়া খেলে বিপুল পরিমাণ অর্থের বিজয়ী হয়েছেন বলে নিজেই স্বীকার করেছেন। লাস ভেগাসের জুয়ার টেবিলে ইলিনয়ের গভর্নর পিট জিকার $1.4 মিলিয়ন জয়লাভ করেছেন সম্প্রতি, এবং তিনি এও বলেছেন যে আমি কার্ড খেলতে খুব পছন্দ করি। পিট জিকার ডেমোক্রেট দলীয় গভর্নর শিকাগোর, এবং তিনি নিজেও একজন বিলিয়নিয়ার অবশ্য। এবং তাকে ধারণা করা হচ্ছে 2028 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একজন সম্ভাব্য ডেমোক্রেটিক দলীয় প্রার্থী। আর ইলিনয়ের গভর্নর পিটসগার $1.4 মিলিয়ন বিজয়ী হয়েছেন। নিজেকে ভাগ্যবান হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন যে আমি কার্ড খেলতে পছন্দ করি, এবং $1.4 মিলিয়ন তিনি সম্প্রতি বিজয়ী হয়েছেন। যদিও লাস ভেগাসে 2024 সালে তিনি তার ট্যাক্সেবল ইনকাম হিসাবে যে আইআরএস এর কাছে যে ট্যাক্স জমা দিয়েছেন তাতে আয় দেখিয়েছেন $10.7 মিলিয়ন। তবে এখনো পর্যন্ত তার আয়ের কতটা অর্থ, কি পরিমাণ অর্থ এই জুয়ার আসর, যেটাকে লাস ভেগাসে কার্ডের আসর থেকে, কার্ড খেলার আসর থেকে এসেছে, সেটি অবশ্য উল্লেখ করা হয়নি। তবে তিনি বলেছেন তিনি ভ্যাকেশনে গিয়ে এই লাস ভেগাসে গিয়েছিলেন ভ্যাকেশন উপলক্ষে, এবং সেখানে তিনি এই কার্ড খেলতে গিয়ে $1.4 মিলিয়ন বিজয়ী হয়েছেন, যখন তার সাথে তার স্ত্রীও ছিল, এবং তিনি নিজেকে ইনক্রেডিবলি লাকি, অসম্ভব ভাগ্যবান হলো বর্ণনা করেছেন। কুমো এবং সিলভা এবং মামদানির মধ্যে যে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে একটু আগেই, আজকে শেষ হয়েছে, সেই বিতর্কের ব্যাপারে অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে ব্যাপক আলোচনা হবে তাই বলেছেন। তবে আমি যে কথাটি বলার চেষ্টা করছি, মূলত তিনটি বিষয়ে বিতর্ক আজকে গুরুত্ব পেয়েছে বেশি। সেটি হচ্ছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের ব্যাপারে মেয়র প্রার্থীর ব্যবধান, এবং নিউ ইয়র্কে ন্যাশনাল গার্ড মোতায়েনের ব্যাপারে। তবে একটি ব্যাপারে অন্তত ঐকমত্য লক্ষ্য করা গেছে, সেটি হচ্ছে যে এই তিন প্রার্থীর কেউই নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনকে পছন্দ করে না, মোতায়েনকে তারা স্বাগত জানান না, এবং মোতায়েন প্রয়োজন এটিও মনে করেন না। তবে একটি ব্যতিক্রমের কথা বলেছেন কার্টিস সিলিওয়া। তিনি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলকে একটু প্রশংসা করেছেন। তার কারণ তিনি বলেছেন যে সাবওয়ে নিরাপত্তার জন্য গভর্নর হোকুল যে ব্যবস্থা গ্রহণ করেছেন, যেটা মেয়র এরিক অ্যাডামস চিন্তা করেনি, 700 বেশি, 750 মতন নিরাপত্তা বাহিনীকে তিনি সাবওয়েতে নিয়োগ করেছেন। এই বিষয়টি, এই ভূমিকার প্রশংসা করেছেন কার্টিস সিলিওয়া, রিপাবলিকান মেয়র প্রার্থী, রিপাবলিকান দলের, যিনি ডেমোক্রেটিক গভর্নরকে এই প্রশংসাটি তিনি করেছেন। অবশ্য বিস্তারিত আরো জানতে পারবেন এই অনুষ্ঠানে, সারাক্ষণ এই অনুষ্ঠানে অবশ্য আজকে এই বিষয়ে আলোচনা হবে। তবে মামদানি অবশ্য বলেছেন যে ফেডারেল সরকারের যে বরাদ্দর কথা প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করা বলছেন, তিনি তার বিরুদ্ধে কিভাবে নিউ ইয়র্কবাসীকে রক্ষা করা যায় সেই বিষয়ে তার বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এবং আরেকটু বলা হচ্ছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে তিনজনকেই প্রশ্ন করা হয়েছে, এবং তারপরে লোকাল স্থানীয় বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের ফেডারেল পলিসি কিভাবে প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। সব প্রশ্নে তারা উত্তর দিয়েছেন। পরবর্তী সময় আপনারা আরো শুনবেন আলোচনা। তবে দ্বিতীয় ডিবেটটি অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরের 22 তারিখ, এবং আপনারা জানেন আর্লি ভোটিং নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়র নির্বাচন। আমি বলবো অবশ্যই, আমার প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে নিউ ইয়র্কে অবস্থানকালে আর তিনি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। তবে একটি কথা আজকে মামদানি বলেছেন, সবাই, আমি জানি না অনেকে এটা লক্ষ্য করেছেন কিনা, যে তিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে সকল সম্প্রদায়ের সাথে সম্প্রীতির বন্ধনের মাধ্যমে যাতে নিউ ইয়র্কবাসী বসবাস করতে পারে সেই চেষ্টা তিনি সার্বক্ষণিকভাবে করবেন। এবং অ্যান্ড্রু কুমোকে প্রশ্ন করা হয়েছিল যে যেটি তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি তার দৃষ্টি অনেক দেরিতে পড়েছে, এই কথারও উত্তর তিনি দিয়েছেন, যেটি তার বিরুদ্ধে একটি অপপ্রচার। যাই হোক, পরবর্তীতে আলোচনা শুনবেন। তবে আজকে শেষ করতে চাই, আমেরিকাতে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তির যে ফিলান্থ্রপিক যে শখ, তারা বিভিন্ন অনুষ্ঠানে যে দান করে থাকেন, সেটি অত্যন্ত বড় আকারের দান, এবং তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা
চিকিৎসা ব্যবস্থা, এগুলি নানাভাবে উপকৃত হয়। আপনারা ম্যাকেনজি স্কটের নাম হয়তো অনেকেই শুনেছেন, জেফ বেজোসের প্রথম স্ত্রী, আমাজন প্রতিষ্ঠাকল্পে যিনি তার সাথে ছিলেন। পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ হয়, এবং এই বিচ্ছেদের সময়, বেশ কয়েক বছর আগে বিচ্ছেদের সময় আমাজনের শেয়ার যখন ভাগ করা হয়, তখন এই ম্যাকেনজি স্কট 30.4 বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছিলেন, এবং পরবর্তীতে তিনি প্রতি বছরই কয়েকশো মিলিয়ন ডলার দান করে দিয়ে থাকেন তার সম্পদ থেকে, বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসার উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তিনি যে অনুদানটি দিয়েছেন, তিনি একটি মর্গান স্টেট ইউনিভার্সিটি মেরিল্যান্ডের, তাকে $63 মিলিয়ন সে বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষা এবং গবেষণামূলক কাজকর্ম এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য তাদের 63 মিলিয়ন। স্কট এই মর্গান স্টেট ইউনিভার্সিটিকে প্রায় $40 মিলিয়ন দিয়েছেন। অর্থাৎ গত 2 দফায় তিনি একটি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটিকে $103 মিলিয়ন অনুদান দিয়েছেন, এবং এটি ইতিহাসের সবচেয়ে বড় উপহার মর্গান স্টেট ইউনিভার্সিটির জন্য। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে আছেন বাগের প্রেসিডেন্ট জনাব জয়নাল আবদিন, বাগের সাধারণ সম্পাদক শাহানা মাসুম, আমাদের সাথে যুক্ত হবেন জনাব সালাউদ্দিন আহমেদ, যিনি গতকালকে আক্রান্ত হয়েছিলেন দুর্বৃত্তের হাতে, এবং আমাদের সাথে কাজী ফৌজিয়া যুক্ত হবেন। যাই হোক, হাসান ভাই আপনাকে দিয়ে শুরু করি। আপনি কি শুনতে পাচ্ছেন হাসান ভাই? আপনাকে দিয়ে শুরু করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সো আজকে তো আপনি দেখেছেন যে জোহরান মামদানি, কমো অ্যান্ড আপনার রিপাবলিকান ক্যান্ডিডেট যে তাদের যে সেলোয়া, আমাদের ইউনিভার্সিটি কুমার সাহেব অবশ্য ভিক্টরি সাইন দিয়েছেন তার পাশে দাঁড়িয়ে। আমি জানি না উনি কি মিন করেছেন, সো যাই হোক, ওর পাশে দাঁড়িয়ে উনি ভিক্টরি সাইন দেখিয়েছেন। সো আমি ইউনিভার্সিটি আপনাকে অভিনন্দন, এবং আপনাকেও আমরা আজকে আপনার কথা শুনবো। আজকে সিলভিয়া, আমাদের হাসান বলবেন, সিলভিয়া সবচেয়ে ভালো করেছে বিতর্কে। আচ্ছা, যাই হোক, একটা ব্রিফ শুনি আজকের বিতর্কের ব্রিফ, তারপরে আমরা ডিটেইলস আলোচনা যাবো। হাসান ভাই, আপনার কাছে আগে ব্রিফটা শুনি। এবং আপনি জানেন যে এই বিতর্কের পরপরই একটা জরিপ হয়েছে, জরিপে দেখা যাচ্ছে 19 পয়েন্টে আমদানি এগিয়ে আছেন C1 যে জরিপ হয়েছে ওইটার। সো আগে আপনার কাছে একটা ব্রিফ শুনি ওভারঅল, এন্ড দেন আমরা এখানে যারা আলোচক আছেন তাদের আলোচনা শুনবো। অনেক ধন্যবাদ। আজকে মামদানির চ্যালেঞ্জ ছিল কোনো বড় ভুল না করা। কেমন তিনি এগিয়ে আছেন 10 থেকে 22 পয়েন্টে, বিভিন্ন রকম আমরা ওপিনিয়ন পোলে দেখেছি, আমরা রাফলি অন অ্যান অ্যাভারেজ 22 পয়েন্টে এগিয়ে আছে। তার প্রধান চ্যালেঞ্জ ছিল এমন কোনো ভুল করো না যার কারণে ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা তার হাত থেকে ছুটে যায়। হি মেড নো মিস্টেক, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, কুমোর প্রধান দায়িত্ব ছিল শক্ত কোন রকমের পাঞ্চ ল্যান্ড করা, শক্ত হাতে মামদানিকে আঘাত করা, যাতে করে মামদানি ধরাশায়ী হয়। কুমোর সাহেব একটিও পাঞ্চ করতে পারেননি। Silva was not a factor at all. Silva was a sideshow. In fact, nobody was listening to him, and he was trying to নিজেকে ইনজেক্ট করার চেষ্টা করছিল বারবার, এবং আমরা বিরক্ত হচ্ছিলাম যে তাকে প্রশ্ন করা নেই, তিনি কথা বলছেন তিনি। ফলে এই পুরো ব্যাপারটাই ছিল ওয়াজ বিটুইন মামদানি অ্যান্ড কুওমো। তফাৎটা কি? শুরু থেকে কুওমো বিষণ্ণ। কুওমো অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, আমরা জানি তার জানার কথা কি করে একটা টেলিভিশন ডিবেট হ্যান্ডেল করতে হয়, কিন্তু মনে হচ্ছে তিনি খুব মনমরা অবস্থায় আছেন। অন্যদিকে মামদানি শুরু থেকেই তার যে ট্রেডমার্ক হাসিটা তিনি রেখেছেন। 1, 2 নম্বর, সবসময় তিনি তাকে কথা বলছেন ক্যামেরার দিকে, আমার দিকে, দর্শকের দিকে তিনি তাকে কথা বলছেন। অলওয়েজ চিয়ারফুল এবং অলওয়েজ হোপফুল তিনি। কুওমো যেখানে বারবার আক্রমণ করছে, সেখানে মামদানি আমাদেরকে একটা হোপফুল মেসেজ দিচ্ছে অ্যাবাউট নিউ ইয়র্ক সিটি। তার উইকনেস ছিল, তাই ডেফিনেট উইকনেস ছিল। মামদানির উইক পয়েন্ট কোনটা? ল অ্যান্ড অর্ডার। এবং ল অ্যান্ড অর্ডারে চেষ্টা করেছে কুওমো এক একটা পাঞ্চ ল্যান্ড করতে, খুব একটা এফেক্টিভ হয়নি আমার বিবেচনায়, আমি হয়তো বা বায়াস হতে পারি। অন্যদিকে যেই প্রশ্নটা ডমিনেট করেছে আমার জন্য, যেহেতু আমি আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করি, প্যালেস্টাইন ইসরায়েল প্রসঙ্গ নিয়ে, এবং বারবার কুওমো
আঘাত করার চেষ্টা করেছে মামদানিকে, এই বলে যে তুমি অ্যান্টিসেমিটিক। এক পর্যায়ে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে, তুমি কি অভিযোগ করছো মামদানি অ্যান্টিসেমিটিক? কুমো সে প্রশ্ন জবাব দেননি। তিনি বলছেন লোকে বলে, লোকে বলে, আমাকে লোকে এসে বলেছে। মামদানি স্পষ্ট করে বলেছে আমার কি বক্তব্য, আমার কি পজিশন অন গ্লোবালাইজ ইন্তিফাদা, আমার কি পজিশন অন হামাস, আমার কি পজিশন অন ইসরায়েলের জুইস। প্রত্যেকটির প্রশ্ন সুস্পষ্ট জবাব তিনি দিয়েছেন। পছন্দ হোক বা না ভিন্ন কথা, কোন রকমের অ্যাম্বিগুইটির কোনো জায়গা সেখানে ছিল না। বলে আমি বলবো আমার চোখে ক্লিয়ারলি মামদানি ইজ উইনার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই হোক, আমরা যাই এরপরে জয়নাল ভাই আপনার কাছে আসি। আগে একটু মেরি জুবাইদার কথা শুনি, বাট এর আগে একটু মসজিদের নামও নাকি বলতে পারেন না আপনার কমও। আমরা এই ভিডিওটি একটু দেখি, তারপরে আলোচনা যাবো। ভিডিওটি একটু জাস্ট 1 মিনিট 1.5 মিনিটের ভিডিও আছে, ভিডিওটি দেখে আমাদের দর্শকরা দেখতে বুঝতে সুবিধা হবে। Then can you name a single mosque you went to in 10 years? Before you were ever here, they were Before I was here. Before you were even in state government, I worked with the Muslim community. Imams presided over State of the States. We worked in religious working groups, tolerance groups, anti-Semitic groups, etc. All right, gentlemen. For those New Yorkers, especially Muslims and Arabic New Yorkers, that you will be a mayor for all. You'll have 1 minute. Yeah. Well, first, I think the assemblyman created the perception himself. Why wouldn't he condemn Hamas? Why wouldn't he condemn Hassan Piker? Why did it take us here tonight for the first time for him to say it? He still won't denounce globalize the intifada, which means kill all Jews. Just say, I denounce it. He won't do it. That's the issue. Mr. And his divisiveness can you address the question is that we're putting to chronic. you? I think you've made the point, but can you please answer about your own relationship with the Muslim community? You did not visit mosques for many years. More recently, you have been. Yeah, I don't think in any way the assemblyman is representative of the Muslim community, which is a vital community in New York City, and I am very fond of, and I've been working with. I think he's playing his own politics. Many of his positions don't even follow the Muslim faith, so I see them as two totally separate things. Mr. Mamdani, want to respond? You know, it took Andrew Cuomo being beaten by a Muslim candidate in the Democratic primary for him to set foot in a mosque. He had more than 10 years, and he couldn't name a single mosque at the last debate we had that he visited. And what Muslims want in this city is what every community wants and deserves. They want equality, and they want respect. And it took me to get you to even see those Muslims as part of this city. And that, frankly, is something that is shameful and is why so many New Yorkers have lost faith in this politics. Yeah, except, you know, It is very funny thing. জি মেরি জুবাইদা আপনার কাছে শুনি যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, মামদানিকে উনি একিউজ করছেন যে তুমি মুসলিম প্র্যাকটিস মুসলিম না, মানে মুসলিম যে প্র্যাকটিস যেটা করে এটা না, তারপরে তুমি পলিটিক্স করো মসজিদ নিয়ে, এই মুসলিম কমিউনিটি নিয়ে, যাই যা বললেন শুনলেন আপনি। হোয়াট ইজ ইউর অবজারভেশন? হেরে গেলে যা হয়, পার্সোনাল অ্যাটাক করে মানুষ, তার আসলে নিজেকে নিয়ে তো বলার কিছুই ছিল না। সে মামদানির উপরে বারবার অ্যাটাক করার চেষ্টা করেছে, কখনো বিভিন্ন নামে, কখনো বলেছে সে এনওআইপিডি ডিফান্ড এনওআইপিডির কাজ করবে, এই জন্য তাকে ভোট দেওয়া উচিত না। কখনো বলেছে যে সে কি বলে অ্যান্টিসেমিটিক। এবং যখন প্রশ্ন করা হয়েছে যে তুমি একটা সময় মামদানিকে টেরোরিস্ট বলছো, এটা কেন বলছো, সেখান থেকে কিন্তু সে সরে আসেনি পুরো ডিবেটে। একবার যেন বলেনি যে আমি ভুল বলেছি অথবা এটা বলা ঠিক হয়নি, বরং ইনিয়ে বিনিয়ে সেটা জাস্টিফাই করার চেষ্টা করেছে। আপনারা দেখেন যে এই নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম একজন মুসলিম যে মেয়রাল ইলেকশনে রান করতেছে। এটা কিন্তু বিষয়টা মোর দ্যান জাস্ট মেয়রাল রেস, এখানে সেন্সিটিভিটি ইনভলভ, এখানে ইনক্লুসিভিটি ইনভলভ। কিন্তু সেখানে সেই একমাত্র প্রার্থীকে সে টেরোরিস্ট হিসেবে তার অ্যাডে তার কথায় প্রকাশ করেছে, এবং তাকে যখন সরাসরি প্রশ্ন করেছে লাইভ ক্যামেরায়, সেটা বলেনি যে তার ভুল হয়েছে অথবা কোনো কিছু, বরং সে কেন বলেছে সে নানানভাবে জাস্টিফাই করার চেষ্টা করেছে এবং ব্লেমটা আবার জোরানের গায়ে দেওয়ার চেষ্টা করেছে। তো এর পাশাপাশি জোরানকে যে অ্যান্টি-সেমাইট বলার চেষ্টা করেছে, সেটা কিন্তু যেটা হাসান ফেরদৌস ভাই আগে বলেছেন যে কয়টা অ্যাটাক জোরানকে করা হয়েছে সেইগুলো কিন্তু জোরান উতরে গেছে, কিন্তু অ্যান্ড্রু কুমো কিন্তু তার নিজেকে ডিফেন্ড করতে পারেনি। যেমন ধরেন এই মসজিদ বিষয়টা যখন আসছে, মুসলিম কমিউনিটির বিষয় ডিবেটে আসবে, এটা তো খুবই স্বাভাবিক বিষয় ছিল তার জন্য।
সেখানে সে ভালোভাবে নিজেকে ডিফেন্ড করতে পারেনি, একটা মসজিদের নাম বলতে পারেনি। যদি সে জানতো, ধরেন জোহরান যখন বলছে যে এত একটা মসজিদের নামও বলতে পারে, পট করে একটা বলে দিতেই পারতো। আর আসলে এই কমিউনিটির সাথে আসলেও সম্পর্ক নেই, এত বেশি গ্যাপ যে কেবলমাত্র পলিটিক্যাল কারণে সে একটা মসজিদ ভিজিট করেছিল, পরবর্তীতে আরেকটা, কোন সুফল পায়নি। সেখানে নামও তো মনে রাখার তার প্রশ্নই করে। সেখানে আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, কিন্তু জোহরানকে কিন্তু সে জোহরান মামদানি বলে সম্বোধন করেনি একবারও, বারবার অ্যাসেম্বলি মেম্বার করেছে। প্রথম যখন ডিবেট হয় প্রাইমারিতে, আপনারা মনে আছে যে জোহরান বলছে যে মিস্টার কুমো, ইউ হ্যাভ টু রিমেম্বার মাই নেম ইজ জোহরান মামদানি MAMDANI। করলো, সে কিন্তু নাম বলেছে, অ্যান্ড্রু কুমো কিন্তু সাহস করে তার নামটাই বলতে রাজি হয়নি। এবং তার একটা অ্যাডও আছে যেখানে সে ব্যঙ্গ করে মামা বলে করে, মানে জোহরানকে নিয়ে ব্যঙ্গ করে সে। আর আজকে রাতে তার একটা চান্স ছিল তার ইমেজটাকে কিছুটা হলো উদ্ধার করা, সেইটা তো সে পারেনি, বরং আরো ডুবিয়েছে আজকে রাতে। আমি আচান ফেরদৌস ভাইয়ের সাথে একমত। আপনি বায়াস না ভাইয়া, আপনি ঠিকই ধরেছেন যে জোহরানকে আরো হয়তো ধরাশায়ী করার চেষ্টা করতে পারতো, কিন্তু পার্সোনাল অ্যাটাক করেছে যে কয়টা, সে কয়টা জোহরান ওখান থেকে বের হয়ে আসছে। তার কারণ জোহরানের জুইশ কমিউনিটির সাথে খুবই ভালো সম্পর্ক। সে জুইশ ভয়েস ফর পিস, তারা রাস্তায় বিশাল সাইন নিয়ে জোহরানের পক্ষে ক্যানভাস করেছে। বিভিন্ন এই যে কিছুদিন আগে জুইশ হলিডে গেছে, সেখানে বিভিন্ন ইভেন্টে জোহরানকে নিয়েছে এবং সে তাদের সাথে সেলিব্রেট করেছে তাদের ইভেন্ট। তাকে তো আটকানোর রাস্তা নেই, সে তো কুমো না, কুমোর সাথে তো মুসলিম কমিউনিটির সম্পর্কই নাই। জোহরান প্রমাণ করেছে যে সে সব কমিউনিটির জন্য কাজ করবে। পলিটিক্স যেটা ডিফান্ডিং নিয়ে যেটা প্রশ্ন করছে, সেটাও সে সুন্দরভাবে জবাব দিয়েছে তার মতো করে, যে এটা আসলে সে কি মিন করেছে এবং কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করবে, যাতে পুলিশ অফিসাররা তাদের অযথা সময় ব্যয় না করে, আনপ্রোডাক্টিভ সময় ব্যয় না করে, তারা কিভাবে সিটির নিরাপত্তার কাজে সময় ব্যয় করতে পারবে, পাশাপাশি এই মেন্টাল হেলথ বা অন্যান্য যে ইস্যু ভিত্তিক যে সমস্যাগুলি অ্যারাইজ করে, সেগুলি মানবিকভাবে কিভাবে সমাধান করে, যেটা শেয়ার করে বলেছেন। তাই যেই পয়েন্টে মামদানি শক্ত উত্তর জবাব দিতে পারেন, তা হচ্ছে যে অন ডিক্রিমিনালাইজিং প্রস্টিটিউশন। তার উত্তরটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি ছিল না বলে আমার মনে হচ্ছে। এক, অন্যদিকে কুমো, তাকে যখন বারবার প্রশ্ন করা হয়েছে অন সেক্সুয়াল অ্যাসল্টস, তার বিরুদ্ধে যে কেস আছে, সে বলছে কোনো কেস নেই। সেখানে কিন্তু একজন অ্যাঙ্কর বলছে যে না, তোমার নামে কিন্তু কংগ্রেসে ইনভেস্টিগেশন হচ্ছে। উনি বলছেন না, নেই। উনি পরে বলছেন যে আমার জানা মতে, উনি বলছেন আমার জানা মতে, কিন্তু অ্যাঙ্কর বলছে যে না, তোমার নামে কেস কিন্তু আছে, আমাদের যা জানা আছে সে কথা। ফলে সেই পয়েন্টে বড় রকমের ধাক্কা খেয়েছেন কুমো। বাট অন ডিক্রিমিনালাইজিং সেক্স ট্রাফিকিং, মামদানি খুব যে শক্ত উত্তর দিয়েছে আমার তা মনে হয়নি। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের বলবো যে আমাদের অত্যন্ত খুশির ব্যাপার যে এখানে আমাদের তিনজন গেস্ট আছেন। একজন হচ্ছেন শাহানা মাসুম, একজন আছেন আমাদের কাজী ফৌজিয়া এবং সায়মা খান, যাদেরকে অনেকে মনে করেন যে ব্রিটিশ স্পিচে যে আন্টিদের কথা বলা হয়েছিল, ওনাদের এই তিনজনই এর এই যে সে যখন আঙ্গুল তুলেছিল ওই তিনজনকেই ইঙ্গিত করা হয়েছিল। আর এখন সম্প্রতি আঙ্কেলদেরকেও আপনার ইনক্লুড করা হয়েছে, এর মধ্যে জনাব আবেদিন সাহেব আছেন। সো all this auntie and uncles is here. So প্রথমে যাই শাহানা মাসুম, যিনি অ্যাক্টিভিস্ট এবং বাগের সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন থেকে এবং কমর এই ক্যাম্পেইনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন। শাহানা মাসুম, আপনাকে যদি প্রশ্ন করি যে সবচেয়ে দুর্বল মুহূর্ত কোনটা মনে হচ্ছে? আপনি তো, আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, আপনার জোহরান মামদানির অত্যন্ত ঘনিষ্ঠ আপনাদের সাথে সে, সো আপনি তো তাকে নিজের ফ্যামিলি মেম্বারের মতো মনে করেন, কোন সময় মনে হচ্ছে আপনাকে সে খুব দুর্বল? আসলে আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আজকে ভাই যখন আমাকে ডিবেটের কথা বলছে যে আজকে মিটিং আছে, আমি ভাবতেছি আমি ডিবেট বাদ দিয়ে কি হয়ে করে এই প্রোগ্রামে আসবো, বাট এনিওয়ে প্রোগ্রামটা ডিবেটের পরে হচ্ছে, হুইচ ইজ ভেরি গুড। থ্যাংক ইউ ভাই, তাহের ভাই এবং অন্য যারা আছেন। আজকে আসলে আমি ডিবেটটা দেখতে যে এক জায়গায় আমি একটু খুব অ্যাকচুয়ালি আমার ফিলিংসটা হচ্ছে গিয়ে আমি কিছুটা বায়াস এখানে জোহরানের ব্যাপারে, কারণ ও আমার সন্তানের মতন। আমি আমার বাচ্চাদেরকে যেভাবে দেখি, আমার দুটো ছেলে আছে আপনারা অনেকে জানেন, ওদের সাথে কিছু হলে যেমন লাগে আমার জোহরানের জন্য এক্স্যাক্টলি সেম লাগে। কিছু সময় আমি প্রথমের 10 মিনিট পরে যখন আপনার কোমো আর সিলুয়া দুইজনের সমানে অ্যাটাক করতেছিল জোহরানকে,
এবং তারা একই কথা এই আপনার ইসরায়েলের ইস্যুটাকে নিয়ে বারবার আনতেছিল এবং ওকে নানানভাবে ঘায়েল করার চেষ্টা করতেছিল এবং এবং ডিফান্ডিং দ্য পুলিশ, হ্যাঁ, এই দুটো বিষয়। তো এই দুটো বিষয় কিন্তু আমাদের জন্য খুবই সেন্সিটিভ, বিশেষ করে। এবং আমি নিজে জানি, আমি নিজে সাক্ষী যে জোহরান এই সময়টা তার অ্যাক্টিভিজমটা কিরকম ছিল, ও কি করছে ওই সময়টায়। কিন্তু ওই সময়টা আমার মনে হচ্ছে যে ও খুব হি ওয়াজ সো লোনলি, আই ফিল সো ব্যাড। আমার মানে ওর জন্য আমি দোয়া করা আরম্ভ করে দিচ্ছি যে আল্লাহ তুমি ওর বুকের জড়তা তুমি খুলে দাও, আই নো হু ইজ হি। তো ওই জায়গাটায় আমার একটু ওকে তখন খুব দুর্বল লাগছিল। I really wanted to go and say something, but আলহামদুলিল্লাহ সে ওটা কাটায় উঠছে এই বিষয়গুলো যখন আসছে। কারণ আমাকে আপনাকে বুঝতে হবে, কিন্তু ও কিন্তু আবার এটা ক্লিয়ারিফাই করছে যে আপনার জর্জ ফ্লয়েড, আমি স্ট্যাটেন আইল্যান্ডে থাকি, হ্যাঁ, যখন এরিক গার্ডনারের ঘটনাটা ঘটলো, আসলে ডিফেন্ডিং পুলিশ ওই সময়টায় যে ওয়ার্ডটা ইউজ করছে, আমার মনে আছে ওই সময় আমার বাসাতে একটা ফিল্ম তৈরি করা হচ্ছিল। তো তখন যে ফিল্ম মেকার ছিল, আমি তাকে একটা কথা বলছি, দেখো আমরা কিন্তু এখানে ডিফেন্ডিং পুলিশ মানে কি, যে পুলিশিং মানে পুলিশকে ফান্ড থেকে ওদের ফান্ড কাট করার কথা না, ওটা হচ্ছে মানে অপচয় যেটা হচ্ছে, সেই অপচয় থেকে আমরা যেন ওইটা না দিই। আর কিছু কিছু ব্যাড কাপ আছে যে কাপদের জন্য আজকে এই ঘটনা। কারণ এরিক গার্ডনারের ঘটনাটা আপনি জানেন, আমি এখনো ওই ভিডিওটা দেখতে পারি না, কারণ উই নো দিস গাই। আমাদের পুলিশ আমাদের যে আমাদের প্রচুর বাঙালি এখানে আছেন, ওনারা টিকেটিং এ না, এনওয়াইপিডি টিকেটিং এ ওনারা, ট্রাফিকিং এ ওনারা কাজ করে আসছেন, এবং ওনারা সবসময় ওনার কথা ভালো বলতেন যে আপা জানেন যেখানে এরিক গার্ডনার ওই যে বড় মোটা লোকটা থাকে না, কালো লোকটা থাকে, আমাদের ওখানে নিয়ে কোনো চিন্তা করা লাগে না, ওখানে কোনো টিকিট দেওয়া লাগে না, কারণ ওখানে ও সবাইকে বলে দেয় মেক শিওর ইউ ফিড দ্য মিটার। মানে এরকম একটা ভালো মানুষ ছিল। তো সামথিং ইজ মাই পার্সোনাল টু। তো এনিওয়ে ওই সময়টা যে কথাটা আসছিল, আসলে ওইটাকেই আপনার এস্টাবলিশমেন্ট ডেমোক্রেট এবং প্লাস হচ্ছে কি রিপাবলিকানরা এত মানে রং ইন্টারপ্রিটেশন করার পরে মনে হয় কি যে যারা ডিফেন্ডিং পুলিশের ওই সময়টার কথা বলে, মনে হয় পুলিশ ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়ার কথা বলতেছে, যে এই যে মানুষকে একটা ভয় দিয়ে দিচ্ছে। তো ওই সময়টা আমার অ্যাকচুয়ালি আই ওয়াজ ফিলিং he was lonely, he's lonely, but his word was good. তার জন্য থ্যাংক ইউ সো মাচ। যাই আরেক আন্টি আমাদের আছেন, কাজী ফৌজি, যাকে আমার আন্টি না, আমি আপাটাকে, কিন্তু আমাদের জোহরান মামদানি, উনি আজকে জোহরান মামদানির জন্য সেই এনবিসি স্টুডিওর বাইরে চলে গিয়েছিলেন ওনার দলবল সহ। কাজী ফৌজিয়া, আপনি ওখানে কেমন দেখলেন জোহরান মামদানির যে এনার্জি, তার যে লোকজন যারা ছিল, আপনিও ছিলেন সেখানে, হাউ ইউ ফিল? জোহরানের অফিস থেকে আমাদের বলা হয়েছে যে জোহরান একটুখানি দেশি স্টাইলে ডোলবাদ্য বাজায়, আমাদের বাংলাদেশে যেরকম মেম্বার চেয়ারম্যানরা ডোলবাদ্য বাজায় যায় না একটা জায়গায়, সো ওরকম ডোলবাদ্য বাজায় যাবে। তো ওরা কিছু ইউনিয়ন ওয়ার্কারদের দাওয়াত করছে, হিন্দুস ফর জোহরানকে দাওয়াত করছে, আর ড্রাম বিটকে দাওয়াত করছে, আমাদের 10 জন মেম্বার নিয়ে যাইতে বলছে। সো আমরা 10 জন মেম্বারকে নিয়ে গেলাম, আমরা ট্রাম টাওয়ারের সাথে সামনে লাইন ধরলাম, 725 ম্যানহাটন এরকম একটা জায়গা। তারপর ওখান থেকে আমাদের প্রায় 10 ব্লকের মতো হাইটা এনবিসি স্টুডিওতে যাইতে হবে। সো সবকিছু শৃঙ্খলাভাবে লাইন ধরে যখন আমরা দাঁড়াইয়া যাইতে নিচ্ছি, জোহরান তো এখন একটা ক্রেজ মানুষের মাঝে, ইয়াং ছেলেমেয়েরা ওকে দেখলে একদম দিশাহারা হয়ে যায়, লোকজন ধাক্কা মাক্কা মাইরা একদম সিকিউরিটি প্রোটোকল ভাঙা টাইঙা সাংবাদিকদের সহ ধাক্কায়া সরাইয়া দিয়া পোলাপান একদম সামনের দিকে যাইতেছে। তো দুইটা ঘটনা আমাকে খুব আবেগ আপ্লুত করছে। একটা ঘটনা হলো এরকম দৌড়াদৌড়ি ধাক্কামুক্কির মাঝে একটা মহিলা পড়ে গেছিল পিছন দিকে, ওই রাস্তার ওই যে একটু উঁচুতে উঠতে হয় ওখানে গিয়ে, এইটা যখন চিৎকার করছে কেউ একজন, এই মাই গড বা এরকম একটা কিছু বলছে, জোহরান 10 স্টেপ সামনে চলে গেছে, সে 10 স্টেপ পিছনে গিয়ে আবার ওই মহিলাকে নিজে উঠাইছে, তারপরে এটা সলভ করে আবার সামনে গেছে। আমি চিন্তা করলাম আমরা বুঝি নাই পিছনে কি করছে, ও কিভাবে বুঝলো, আমরা ওর সাথে সাথে ছিলাম, কিন্তু ও গিয়ে উঠাইছে, এটা লাগছে। তারপরে একটা সময় আমি ওর পাশাপাশি হাঁটছিলাম, আমি ধাক্কা টাকা খেয়ে কোথায় চলে গেছে আমি নিজেই জানি না যে আমি কোন জায়গায় আছি। হঠাৎ আমি লক্ষ্য করলাম কেউ একজন আমার হাতটা ধরছে এবং আমাকে টানতেছে। আমাকে যখন টানতেছে, সামনে 2টা মানুষ, আমি দেখি না আমাকে কে টানতেছে। তখন আমাদের একটা কলিগ এসে বললো জোহরান আপনাকে টাইনা নিতেছে। তখন আমি যেই মহিলারা আমার সামনে ছিল ওদেরকে ধাক্কা দিয়ে সরাইয়া সামনে গেছি,
জোহরান একদম একটানে আমাকে ওর পাশে নিয়ে আসছে, আমার আরেক কলিগরে ধরে ওর পাশে নিয়ে গেছে। তারপর আমি চিন্তা করলাম আমি তো ধাক্কা খেয়ে কোথায় গেছি আমি নিজেই যাই না, কিন্তু জোহরান কিভাবে জানলো যে আমি ওর পাশে নাই বা রাসেল নাই, আবার পিছনে এসে আমাদেরকে নিয়ে গেল। এই যে ওর ভিতরে যে মানবিক জিনিসগুলা, চিন্তাগুলা, এগুলা খুব আমাদেরকে ভাবায় যে ও কতটা গুড হিউম্যান। আমি ইভেন হাল ছাইরা দিছি যে ওর পাশে আর হাঁটা যাবে না, এটা সম্ভব না, তাল মিলাইতে পারতেছে না, দৌড় রীতিমতো মানুষ দৌড়াইতেছে। তার মধ্যে ও কিভাবে মনে রাখছে যে কোনখানকার কাজী আর রাসেল পিছে পড়ে গেছে, সে আবার আইসা আমাদের হাত ধরে টাইনা নিতেছে। আমাকে যখন কেউ একজন হাত ধরে টানতেছে আমি কসম আমি জানি না ওইটা জোহরানের হাত, পরে না আমি বুঝতে পারলাম কেউ বলার পরে। এই যে মানবিক জিনিসগুলো বললো যে আমরা ওকে পাঠাবো, কিন্তু ওরা আসলে গালি দিতেছিল আমাদেরকে, এইটা আশা করি নাই কোমর সাপোর্টাররা আমাদের গালি দিবি কেন, তারাও আসছে কুমুকে দিতে, আমরা আসছি। ওর সিলভার গাড়ি মাঝখান দিয়ে যাচ্ছিল, সিলভার সাপোর্টার ছিল না, কিন্তু সিলভার নিজে গাড়িতে করে না, সিলভার সাপোর্ট আমাদের ইব্রাহিম সাহেব, ইব্রাহিম সাহেব কোন সাহেব উনি আছেন এখানে, উনি তো ওই বি চিহ্ন দিয়ে ছবি টবি দিয়েছেন ওনার ফেসবুক পেজে। কোমর সাপোর্টার আর জোহরান মামদানির সাপোর্টার দুই সাইডেই একদম ব্যারিকেডের পাশে ছিল। আমাদের ভালো লাগছে ওকে স্টুডিও পর্যন্ত পৌঁছাই দিয়ে আসতে, খুব এনার্জেটিক ছিল। আর আমাদের, আমি খালি একটা কথা আস্তে করে বললাম যে few more days and you will be mayor inshallah, and just yes Kazi apa, I am very thank you so much. This is the difference between তাহের আজকে নিউ ইয়র্ক টাইমস এ জোহরানের একটা ইন্টারভিউ, অডিও ইন্টারভিউ আছে, তাতে কিন্তু আমাদের কাজী ফৌজের কথাও সেখানে আছে, তার ভয়েসও সেখানে আছে আজকে নিউ ইয়র্ক টাইমসে। জি আমি দেখেছি এটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এন্ড কংগ্রেচুলেশন। জানাবে আপনার কাছে আসি, আমরা আজকে মহিলাদেরকে একটু আগে দিই, নারী যারা আছেন তাদেরকে। সালমা খান, আপনি তো একজন কর্মজীবী মহিলা এবং আমি দেখছি যত প্রোগ্রাম হয় কর্মজীবী মহিলাদের পক্ষে আপনাকে সামনের কাতারে দেখেছি। সো আপনি কি ফিল করছেন, আপনি কাকে সাপোর্ট করছেন? অবশ্যই জোহরান মামদানি, তার জন্য তো কাজও করতেছি, প্রাইমারিতেও করছি, এখনো করতেছি। ওকে, কেন সাপোর্ট করছেন? সবচেয়ে বড় কথা তার মানবিক দিক এবং নিউ ইয়র্ক সিটিকে সে যে অ্যাফোর্ডেবল করতে চাইতেছে এইটাই। আর ওয়ার্কিং ক্লাসের মেয়র হিসাবেই আমি তাকে মনে করি, মানে জিতলে সে ওয়ার্কিং ক্লাসের মেয়রই হবে, এই কারণেই আমরা তাকে সাপোর্ট করতেছি। আমরা চাই নিউ ইয়র্ক সিটিটা অ্যাফোর্ডেবল হোক। আপনি কি মনে করেন যে সে করতে পারবে অ্যাফোর্ডেবল? আমার বিশ্বাস করতে পারবে। অলরাইট, ওকে। সো আপনি কি আজকে তার ডিবেট দেখেছেন? না, পুরোপুরি দেখতে পারিনি, দেরি হয়ে গেছে। বাট আপনি বোধহয় আজকে ওখানে ছিলেন, এনবিসির ওখানে ছিলেন, স্টুডিওর ওখানে, রাইট? ওখানে ছিলাম, হ্যাঁ। ওকে। ওখানে কোনো কথা, ওখানে কোনো বিষয় আছে যেটা আপনি আপনার বলা প্রয়োজন বলে মনে করেন? তার ওই যে কাজী ফৌজিয়া বললো যে মহিলা পড়ে গেছে, আমি আর মহিলা পাশাপাশি ছিলাম, পড়ে গেছে, তাকে তুললো ঘুরে এসে, ওই জিনিসটা আমার কাছে খুব মানবিক লাগছে। এত মানবিক মানুষ খুব কম মানুষ হয় আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে। ইব্রাহিম সিরিকুন, আপনার কাছে পরে আসছি, একটু আমরা আমাদের জয়নালের কাছে যাই। এখানে তো সবাই মামদানি মনে হচ্ছে, আমি তো আপনি জি জয়নাল ভাই, আপনি তো বাগের প্রেসিডেন্ট, আমি জানি যে আপনারা অনেক কাজ করেন, আপনারা ক্যাপিটাল হিলে, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক স্টেট, জি নিউ ইয়র্ক স্টেটে যারা আপনারা লবিং করার জন্য আপনারা আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ এই জন্য, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনকে একসাথে একই শোতে আপনি ডেকেছেন, অনেক ধন্যবাদ এই জন্য। কারণ আমরা এককভাবে অনেকবার এসেছি, কিন্তু একসাথে দুইজন আসতে পারিনি, আজকে যে কোনো ভাবে এসে গেছে। দ্বিতীয় যে জিনিসটা হলো যে আলহামদুলিল্লাহ আমরা উচ্ছ্বসিত, এটাই বলবো, আল্লাহ শুকর করছি। এবং আজকে জোহরানকে যেমন দেখেছিস অত্যন্ত কাম ছিল, আগের মতো অ্যাগ্রেসিভ যে ওই যে পাঞ্চ, যে স্ট্রং পাঞ্চ করা ওইটা করে নাই, কিন্তু পাঞ্চগুলো ঠিক ছিল মোটামুটি। আমি লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য সঠিক ছিল, কিন্তু ওই যে অ্যাগ্রেসিভলি একেবারে মুরগির মতো ধরে, মুরগির বাচ্চা যখন অ্যাটাক করতে আসে, যেমন গতবার যেটা করছিল, যখন নামটা ভুল করছিল, ওই ধরনের কোনো কিছু করে নাই। মনেই রাখতে পারেন, এখানে উনি নাম বলে নাই, অ্যাসেম্বলিম্যান। হি ডিড নট টেক রিস্ক টুডে। আচ্ছা, আরেকটা জিনিস হলো এখানে সবাই কথা বলবেন, এবং আমাদের যেই এই মুহূর্তে যেটা করা দরকার, আমাদের উই শুড নট টেক এনিথিং গ্রান্টেড, এটা আমাদের বারবার স্মরণ করে দিতে হবে। আমরা যাদের সাথে দেখা হয়, যারা নতুন, গত কয়েকদিন আগে একজন সিটিজেন হয়েছেন, আমি ওনাকে অলরেডি
বলছি যে ইয়ে করার জন্য, অর্থাৎ উনি রেজিস্ট্রেশন করবেন কালকে। তো এমনি ভাবে যাদেরকে যে জানেন, যারা ইতোমধ্যে নতুনভাবে সিটিজেন হয়েছেন, অনেকে আমাদের কমিউনিটির হচ্ছে এভরিডে, জাস্ট খোঁজখবর নিয়ে তাদেরকে ভোটারটা রেজিস্ট্রেশন করান। এক, দ্বিতীয় যে বিষয়টা হলো যে নাও এই যে ডোর নকিং দ্য ডোর ফর 34, জোরান 18 তারিখে 34 হবে এবং সেদিন ডোর নকিং প্রোগ্রাম আছে। এটাকে আমরা খুব এফেক্টিভলি যাতে করতে পারি। এবং এখন ক্যাম্পেইনটা হলো যে সবাইকে জানানো, কল করা, এবং আরেকটা জিনিস, যেদিন 25 তারিখ থেকে আল্লাহর ওয়াস্তে আমরা যাতে এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নেই। 25 তারিখ থেকে কারোর সাথে কারো দেখা হলেই আমরা যাতে একজন আরেকজনকে স্মরণ করাই দিই যে আপনি ভোট দিয়েছেন কিনা। গতকালকে আমি একটা গ্রোসারিতে একজনের সাথে কথা হচ্ছে, বলে যে ভোট তো দিয়ে দিছি। আমি বললাম ভোট তো দিছেন, ওইটার আর এটার মধ্যে পার্থক্য আছে। এই জিনিসগুলো আমাদের একটু প্লিজ একটু খবর নিবেন যে আপনি ভোট দিচ্ছেন কিনা। 25 তারিখ থেকে যাদের সাথে যার দেখা হয় একটু স্মরণ করাবেন। এতে করে আর যে কেউ বাকি থাকলে, অনেকে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ইভেন বিদেশি নেই, কেউ বাকি থাকলেও ভোট দিছো কিনা, এই ধরনের এই কৌশলাদির সাথে এই জিনিসটা যদি আমরা করি, আমার মনে হয় আমাদের এই কাজটা খুব ইফেক্টিভ হবে। আমরা উই শুড নট টেক এনিথিং গ্রান্টেড। আমরা আমাদের সবাইকে যেতে হবে, ভোট দিতে হবে, তারপরে ইনশাল্লাহ আমরা আসল হাসতে চাই আগামী 4 নভেম্বর এই সময়, যাতে টাইম টিভিতে এসে আমরা সেলিব্রেট করতে পারি। থ্যাংক ইউ জানাল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু এবার একজন ভিন্ন একটু মতামত নেই। আমাদের ইব্রাহিম চৌধুরী খুব সাহেব আছেন। ইব্রাহিম ভাইকে হতাশ করতে চাই না। আজকে সিলোয়া মাঝে মধ্যে যে মানে অ্যাক্টিভিটি গুলো দেখাইছে অত্যন্ত ইফেক্টিভ। আমি আজকে উনাকে খুব ভালো লাইক করছি, বিশেষ করে যখন বলছে যে আই নো ইউর ফাদার টু, ওই যে বলার। আপনাকে খুব বিমর্ষ মনে হচ্ছে আজকে আপনাকে? না, আমার বিমর্ষ না। আমি আমাদের যদি 1 মিনিট সময় দেন, আমি শুরুতেই বলি যে এই বিতর্কটা খুব শিক্ষণীয় ছিল। আমরা যদি ভালোবাসা অন্ধ না হয়ে যাই, তাইলে আমাদের স্বীকার করা উচিত যে এই নির্বাচনে কার্টিস ছিল একজন অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী। এই মুহূর্তে তার নির্বাচন থেকে সরে যাওয়াটা, এটা জোহরান মামদানির জন্য বা নির্বাচনের সাধারণ ফিল্ডের জন্য এটা ঝুঁকিপূর্ণ হবে। অনেকে এটা স্বীকার করবেন না, কিন্তু আমি মনে করি যে কার্টিস সিলওয়ার নির্বাচনে থাকাটা এটা রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এবং জোহরান মামদানি চমৎকার করেছেন, এবং একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে তার শেষ রক্ষাটাও তিনি আজকে করতে পারেন নাই। এন্ড্রু কুমো, মানুষের পতন শুরু হলে, এবং যে এন্ড্রু কুমো বলেন মানে ডোনাল্ড ট্রাম্পকে একসময় মোকাবিলা করেছেন, তিনি আজকে জোহরান মামদানির সামনে বা বিতর্কে পুরোটাই নাস্তানাবুদ। এবং এই কার্টিস সিলওয়া তাকে সবচেয়ে বড় আক্রমণ করেছেন যখন বলেছে যে তুমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কি করবা। তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ফাইট করবে। তখন কার্টিস সিলওয়া বলছে যে আমরা নিগোশিয়েট করব। এইগুলো হচ্ছে মানে বিতর্কের, কিন্তু একটা জায়গায় খুব গ্রহণযোগ্য উত্তর দিতে পারেনি। আমরা ভালোবাসায় অন্ধ হব না, আমরা মানে সত্য জিনিসগুলা। বাস ভাড়া যে ফ্রি করে দেবেন, এই ফ্রি শুনেই ধরেন আমরা অনেকেই আনন্দেই আছি হয়তো, কিন্তু এই ফ্রিটা তিনি কিভাবে করবেন, এই জিনিসটার একটা গ্রহণযোগ্য উত্তর জোহরান মামদানির কাছ থেকে আসছে বলে আমি মনে করি না। এটা ছাড়া আমি সার্বিকভাবে জোহরান মামদানি ভালো করেছেন, এবং এটার উচ্ছ্বাসের অনেক কারণ আছে। ব্যক্তিগতভাবে মানে আমারও একটা উচ্ছ্বাসের কারণ আছে, একজন অভিবাসী হিসেবে, এবং মানে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটা পরিবর্তনের নায়ক হিসেবে জোহরান মামদানিকে দেখা যাবে। এটা একটা সময়ের ব্যাপার। ধন্যবাদ আবু তাহের। থ্যাংক ইউ সো মাচ। একটু আমরা সালাউদ্দিন আহমেদ কালকে আক্রান্ত হয়েছিলেন, আপনারা জানেন, এবং আমাদের অনেক ভিউয়ার ওনারা জানতে চেয়েছিলেন যে ওনার অবস্থা কি। সালাউদ্দিন আহমেদ কালকে বাসায় যাওয়ার পথে ওনার ঘরের সামনেই দুজন দুর্বৃত্ত দ্বারা আক্রান্ত হয়ে অনেক মারধরের শিকার হয়েছেন। হাসপাতালে ছিলেন, সারা রাত, সকালে বাসায় এসেছেন, এবং এখনও তিনি অসুস্থ এবং আহত। সালাউদ্দিন আহমেদ, আপনি কি হয়েছিল একটু ঘটনা একটু সংক্ষেপে শুনি আপনার কাছ থেকে, এবং সরি যে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং আমরা আপনার পাশে আছি, এবং এই ঘটনার নিন্দা করছি আমরা। সো আপনার কাছে জানিয়ে একটু যে কি হয়েছিল। থ্যাংক ইউ তাহের ভাই, এবং প্যানেলে যারা আছেন সবাইকে ধন্যবাদ, এবং সেই সাথে যারা টাইম টিভির দর্শক অনুষ্ঠান দেখছেন, পরবর্তীতে দেখবেন, তাদের প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। সবার ভালোবাসাই আসলে
আমাকে মুগ্ধ করেছে, এবং সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এই ঘটনা শোনার পরে ফেসবুকে মাধ্যমে অনেকেই সমবেদনা জানিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। অনেক সাংবাদিক বন্ধুরা, কমিউনিটি নেতৃবৃন্দ বাসায় এসেছেন, আমাকে দেখে গিয়েছেন। তাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই। আসলে তাহের ভাই, সংক্ষেপে যদি বলি, রাতে কালকে যখন আপনার সঙ্গে অফিসের থেকে একসঙ্গে জ্যাকসন্সে ফিরলাম, জ্যাকসন্স থেকে আমি তো বাসায় চলে আসলাম আমার এক কলিগের সঙ্গে। এসে আমি তো নর্মালি সাবওয়েতে চলাফেরা করি, সরি 169-এ আমি নেমেই হিলসাইড এভিনিউ যে ট্রেনের সাবওয়ে, ওখানে নেমি তখন বোধহয় 11:30 বাজবে। আর কালকে তো একটু ঠান্ডা ছিল খুব। উপরে উঠে দেখি যে একদম নিরিবিলি, তেমন গাড়িগুলো চলছে না, কোনো লোকজন নাই রাস্তা, মানে হিলসাইড এভিনিউতে। একটু আমার খারাপ লাগলো যে আজকে এত লোক কম কেন। তো আমি হাঁটতে হাঁটতে, আমি 169 হাঁটতে হাঁটতে আমি 175 হিলসাইডের দিকে আসতেছিলাম, আমার বাসার কাছে যে হিলসাইডের সাথেই। 173-তে যখন আমি ডিএইচ হোম কেয়ার সামনে আসছি, তখন দেখি রাস্তার ওপার থেকে দুজন ইয়াং ব্ল্যাক ছেলে, বয়স 18 থেকে 20-22 এরকম হবে, হ্যাংলা পাতলা। সো ওরা যখন ক্রস করতেছে, তখনই আমার একটু সন্দেহ হলো যে, মানে খারাপ লাগলো যে সামথিং রং মনে হচ্ছে। আমি একটু যখন এগিয়ে যেতে থাকলাম, ওরা দেখে আমার পিছনে হাঁটতেছে। আমি তারপরে আরো যেতে থাকি, ও আরো পিছনে দেখতেছি। তারপরে আমি একটু ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমাদের কর্নারে 175 অ্যান্ড হিলসাইড এভিনিউ অ্যান্ড এক্সপোর্ট টেরেক্সের কর্নারে, অলমোস্ট আমার বিল্ডিং এর কর্নারেই একটা গ্রোসারি আছে, ওই গ্রোসারির ভিতরে আমি ঢুকে গেলাম। তারপর দেখি যে ওরা সামনের দিকে চলে গেল, ও এক্সপোর্ট টেরেক্সের দিকে চলে গেল। কিন্তু ওরা যে আমাকে ফলো করতেছে, এটা তত সিরিয়াস আমি বুঝি না। এমন কিছু ফলো করছিল, যখন দেখলাম আমি গ্রোসারি স্টোরে ঢুকেছি, ওরা বোধহয় আর কিছু বলবে না, বা মনে করছে যে আমি বোধহয় এখানে সময় কাটাবো। ওরা যে আবার গাছের নিচে ওই ভিতরে লুকিয়ে ছিল, এটা আমি খেয়াল করিনি। আমি বের হয়ে 3-4 মিনিট পরে বের হয়ে যখন ওই অ্যারাউন্ড, মানে একটু গোল চত্বর আছে, ঘুরে যখন আমার বিল্ডিং এর দিকে আসতেছিলাম, আমার বিল্ডিংটা হিল সাইডের উপরে, বাট কিংস্টন প্লেসে আমার এন্ট্রেন্স। আমি যখন আমার গেটের কাছাকাছি অলমোস্ট চলে আসছি, ওরা দেখি যে আমার পিছু পিছু এসে অলমোস্ট আমি গেটে ঢুকবো। দুইটা গেটের দরজা, প্রথম গেটের দরজা তো এমনি খোলা যায়, পরেরটা চাবি দিয়ে খুলতে হয়, লক করা থাকে। প্রথম দরজার মানে খুলতে না খুলতে ওরা আমার কাছে এসে দুই পাশ দিয়ে চেপে ধরলো। তখন আমি বললাম যে হোয়াট হ্যাপেন। আমি আগে তো বুঝতে দিই নাই যে আমি তোমাকে বুঝতে পারছি তোমরা সামথিং কিছু করবা। সো আমি তখন কিছু মানে একটু বলার সাথে সাথে ওরা তো আমাকে মানে খুশি দেওয়া শুরু করে দিল, এবং ঘুষি দিতে দিতে আমি ভাবলাম যদি একটু ভিতরে গিয়ে করে সেভ, মানে নিজেকে সেভ করতে পারি। ভিতরে গেলাম, তখন আমি পড়ে গেলাম একদম ওই আমার বিল্ডিং এর ভিতরেই, প্রথম দরজার পরে। ওখানে ওরা পড়ে যাওয়ার পরে ওরা তো ইচ্ছা মতো মানে আমাকে কিল ঘুষি দিয়ে আরম্ভ করলো। আর হোয়াট হ্যাপেন, আমি যখন হোয়াট হ্যাপেন বলতেছি, আর তখন ওরা বলছে হোয়াট ইউ হ্যাভ গিভ ইট টু মি, গিভ ইট টু মি। তো আমি তার তখন ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো। ওরা ফোন নিয়ে গেছে, আমার পকেট নাড়াচাড়া করতেছে, হাতে দিতেছে, পকেটে তো ক্যাশ টাকা ছিল না। আর আমার যেহেতু ঠান্ডা ছিল, জ্যাকেট পরেছিলাম, জ্যাকেটের পকেটে আমার ওয়ালেট ছিল, সেটা নিতে পারিনি। এই 5-6 মিনিট আমাকে মানে মারধর করতে থাকলো। আমি নিজেকে সেভ করার চেষ্টা করলাম। এর মধ্যেই আমি পরে জোরে জোরে চিৎকার যখন দিতেছি, তখন ওরা মনে হয় ভাবছে যে এই অ্যাপার্টমেন্টে তো অনেক থাকে, 7তলা বিল্ডিং, এটা অনেক ফ্যামিলি, কেউ যদি বের হয়ে আসে বা কেউ যদি প্রবেশ করে, ওরা তখন চলে গেছে। ওরা আমি তখন আমার ফোনটা মানে হাতে পড়ে গেছে, ফোনটা শুধু নিয়ে চলে গেছে। ওরা আমি উপরে এসে আমার ওয়াইফের কাছ থেকে ফোনটা নিয়ে পরে 911 কল করলাম। 10 মিনিটের মধ্যে পুলিশ অ্যাম্বুলেন্স এসে সব কিছু জানলো, শুনলো। ওরা হসপিটালে যাওয়ার পরে আমার মানে এই ডান সাইডে আমার মানে প্রচন্ড এখন স্টিল মুখ, মানে অর্ধেক সাইড, আর মাথাটায় প্রচন্ড ব্যথা, পেইন এখন স্টিল। কথা বলতে একটু মানে খারাপ লাগে, খেতেও মানে মুখে একটু মানে ব্যথা পাই। আর হাতে, ডান হাতে কবজিতে এখানে ফুলে গেছে। পরে হসপিটালে যাওয়ার পরে ওরা তো আমাকে বললো যে ঠিক আছে, মানে পুলিশও পরে ওখানে গেছে। আমার বাসায় পুলিশ আসলো, পরে আমি অ্যাম্বুলেন্সে যাওয়ার পরে হসপিটালে পুলিশ আসলো, ওরা আবার ভালো করে সবকিছু জানলো। তারপরে ডাক্তাররা আমাকে ইমার্জেন্সিতে সিটি স্ক্যান করলো, হাতের স্ক্যান করে পরে বললো যে এটা বড় ধরনের ইনজুরি হয় না, ইন্টারনাল, তুমি সেভ আসো, বাট পেইন থাকবে, কয়েকদিন একটু রেস্ট থাকতে হবে। পরে ভোরে মানে আমাকে ছেড়ে দিচ্ছে, আমি চলে এসে পড়ছি। ওটা কি আপনার সিসি ক্যামেরা আছে? সিসি ক্যামেরা আছে ওই ফার্স্ট ফ্লোরে গেটের সামনে আছে। থ্যাংক ইউ আপনাকে। ভালো থাকবেন জি, আল্লাহ ভরসা। বাট আমার ভয় ছিল যে স্টেপ পরে কিনা, গুলি পরে কিনা, এগুলো তো খুব ভয় পেয়েছে। বাট এই সতর্কতা থাকা দরকার সবারই। বাট এই ক্ষেত্রে বাহাদুরি দেখানোর কিছু নাই। বাট কেন আপনাকে টার্গেট কেন করলো, কোনো কারণ ছিল কি?
না, এটা এটা হাসান ভাই আমার মনে হয় না যে, আমি তো কারো কোনো নাই কেন যে করলো, আমার মনে হয় ওরা বাগিং করতে আসছিল, ওদের মধ্যে কিছু টাকা পয়সা দরকার ছিল, ইয়াং ছেলে হয়তো দেখলে মনে হয় যে এরা বোধ হয় যে গাঁজাটা যায় এরকম খায় বা হেগলা পাতলা খুব, এরকম আমার কিছু মনে হয়েছে। মানে আপনাকে তো ওদের মালদার মনে হচ্ছে না, মনে হচ্ছে নিরীহ লোক আছে, নিরীহ টাইপের মনে হচ্ছে যে নিরীহ হবে, ও নিরীহ আছে, ওর চিৎকার টিৎকার করবে না, যা খুঁজবো দিয়ে দেবে, প্রতিবাদ করবে। এমনিতে আমার মনে হয় সবাই সাবধানতা অবলম্বন উচিত, এবং আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি সালাউদ্দিন ভাইয়ের যতদিন বিশ্রাম দরকার এই বিশ্রাম যেন না পায়, এবং এই ব্যাপারে যদি কোনো অসুবিধা হয় সালাউদ্দিন ভাই আমাদের জানায়েন, আমরা শ্রমিক কর্মচারীর অধিকারের পক্ষে কথা বলি, এই কথা আমার, এই অবস্থান আমার থাকবে। এছাড়া তো আর এখন কিছু নাই। আপনার প্রতি শুভেচ্ছা আর সমবেদনা ভালোবাসা থাকলো। থ্যাংক ইউ। আজকে আরেকজনের নাকি ব্রঙ্কসে গাড়ির নতুন গাড়ি উনি এনওয়াইপিডি তে চাকরি করে, রাত্রে 12টার সময় আমার সাথে কথা বলে উনি গাড়িটা পার্ক করতে করতে ঘুমাইছে, সকালে ওইটার থেকে 4টা চাক্কাই নাই। তো উনি আমার কাছে বসে জানতে চাইছে যে এইটা কি আগামী নির্বাচনে যে নিউ ইয়র্ক সিটির মেয়র পরিবর্তন হবে সেখানে এই সমস্ত অপরাধ কি মিটসুবিনা থাকবে কিনা। আমি বলছি আমি ওই বিতর্কে যাইতে চাই না। আপাতত যে চাক্কা গেছে এটা নিয়ে আপনার লোকাল পুলিশ প্রিসিংকে যান, ও রিপোর্ট করেন, এটা ছাড়া তো আর কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা সবাই কমিউনিটি লিডার্স, একটা ইম্পর্টেন্ট বিষয় আজকে হাসান ভাই একটু আলাপ করেন, এখনো সময় আছে একটু, আজকে মামদানি নিয়ে আলোচনা হয়ে গেছে, এই বিষয়টা সবার জানা উচিত যে কালকে একটা নিউজ নিয়ে আলোচনা করেছে নিউ ইয়র্ক টাইমসের, যে যুক্তরাষ্ট্রের যে রিফিউজি পলিসি, এই রিফিউজি পলিসিকে পুরোপুরি রিভার্স করে দিয়ে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ অধিবাসী যারা আছে তাদেরকে কিভাবে তাদের আধিপত্যকে আর নিরঙ্কুশ করা যায়, এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন একটি গোপন পরিকল্পনা করেছেন যা নিউ ইয়র্ক টাইমস পাস করে দিয়েছে। ব্রিফলি একটু জানতে পারি যে এক্স্যাক্টলি কি করতে যাচ্ছেন উনি? এর খবরটাই ভালো করে পড়িনি আসলে, আমি বলতে পারছি না, আপনি হচ্ছে ভালো জানবেন হয়তো বা। আচ্ছা আচ্ছা, সো না আমি পড়িনি আপনারা, বাট হেডলাইনটা দেখেছি এবং আমি টোটাল পড়েছি। জি, আপনি দুই দিন সময় পাইলেন আবু তাহের সাহেব, এই নিউ ইয়র্ক টাইমস এটা ভালো করে পড়তে পারলেন মানে, তারপরে মানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, এটা নিয়ে বিস্তারিত, এটা সময়ের ব্যাপার, এটা অনেক লম্বা আলোচনা হবে। এনিওয়ে, সো আমার মনে হয় যে আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করে নেই, যে নিউজ আপনার গাজার যে সিচুয়েশন একটু জেনে নেই হাসান ভাই, ইজ দেয়ার এনি লেটেস্ট অফ গাজা? আচ্ছা, এই গাজা প্রসঙ্গে আমি একটু মামদানির কথা বলি এক ফাঁকে। জি, মামদানি আজকে সাক্ষাৎকারটা দিয়েছি নিউ ইয়র্ক টাইমসে, একটা গল্প তিনি বলেছেন। মামদানির বিরুদ্ধে বড় অভিযোগটা কি, মামদানি হামাসকে সাপোর্ট করে, তাই তো? জি, মামদানি টেরোরিজম সাপোর্ট করে ইত্যাদি। সেটা গল্প বলেছে আজকে গাজা নিয়ে, যে আমি যখন ক্যাম্পেইন করছিলাম আমাকে একজন প্যালেস্টিনিয়ান আমার কাছে যে আমার সাথে কথা বলেছে, সে জানালো যে সে দীর্ঘদিন থেকে সঞ্চয় করছে, সে গাজার লোক, গাজায় সে একটা বাড়ি বানাবে, এবং দীর্ঘদিন সঞ্চয় করার পর গাজা একটা বাড়ি বানিয়েছে সে, এবং সেই বাড়িটা ইসরায়েলিরা ধ্বংস করে দিয়েছে। তার স্বপ্নের বাড়িটা, যে সে 30 বছর ধরে সঞ্চয় করার পর যে বাড়ি বানিয়েছিল, সে বাড়িটা ধ্বংস হয়ে গেছে। খুব ইন্টারেস্টিং গল্প একটা, এবং খুবই সুন্দর করে বলেছে সে। কথা প্রসঙ্গে বললাম, সে সর্বশেষ অবস্থা কি, তা হচ্ছে এই যে হামাস জানিয়েছে যে কোথায় কতগুলি মৃতদেহ আছে তারা জানে না, কারণ অধিকাংশ টানেলই ইসরায়েলে ধ্বংস করে দিয়েছে। কোথায় কোন টানেলে জিম্মিদের ধ্বংসাবশেষ এখনো পড়ে আছে উদ্ধার করে তারা করতে পারছে না, ফলে যা তারা পেয়েছে সবই তারা ফেরত পাঠিয়ে দিয়েছে, বাকিগুলো উদ্ধারের জন্য দে উইল নিড হেল্প। বলে এখন প্রক্রিয়া হচ্ছে, আপনারা জানেন হয়তো বা, ইসরায়েল অভিযোগ করেছে যে শান্তি চুক্তির টার্ম ভায়োলেট করেছে হামাস, কারণ তারা বাকি 18 জনকে হ্যান্ডওভার করতে পারেনি। হামাস কিন্তু প্রথম দিনই বলেছিল নেগোসিয়েশনের সময়, ভাই আমরা জানি না কোথায় কি আছে, বলে আমাদের সময় লাগবে। আজকে তারা বলেছে আমরা জানি না কোথায় কি আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এক মিনিট সর্বশেষ জেনে নিই, আপনারা জানেন যে নির্বাচন 4 নভেম্বর নির্বাচন, নিউ ইয়র্ক সিটির নির্বাচন, এবং এই নির্বাচনে আমাদের কমিউনিটির এবার থেকে ফোকাস কমিউনিটি। সো শুরু করি এবার জয়নাল ভাই থেকে। জয়নাল ভাই, যদি 30 সেকেন্ড আপনি বলেন যে এই নির্বাচনের জন্য হোয়াট ইজ দ্য অ্যাপিল টু দি কমিউনিটি? অ্যাপিল টু দ্য কমিউনিটি হচ্ছে যে, আবারও বলবো একই কথা, এই মুহূর্তে আর কোনো কথা নাই, সবাইকে
জিজ্ঞাসা করা, এনকারেজ করা ভোট দেওয়ার জন্য 25 তারিখ থেকে যাতে সবাই ভোট দেয়, পাড়া প্রতিবেশীকে নিয়ে যায়, নিজের ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে যায়, যদি এর মধ্যে কেউ সিটিজেন হয়ে থাকে তাদেরকে যাতে ভোটার রেজিস্ট্রেশনটা করে নেয়। মানে 25 তারিখে আগাম ভোট শুরু হবে? জি জি, আগাম 25 অক্টোবর। ওকে, থ্যাংক ইউ। এনিথিং এলস? কাজী ফৌজিয়া আপা কই দেখি না, মেরি জুবাইরা কিছু বলবেন? আমি কয়েকটা বিষয় বলবো, যে কয়েকটা বিষয় আমাদের সবার মনে রাখতে হবে, যে 25শে অক্টোবরের মধ্যে যারা প্রাইমারি নির্বাচন জেনারেল ইলেকশনে যারা ভোট দিতে চান, তারা যদি এখনো রেজিস্ট্রেশন না করেন, ভোটার রেজিস্ট্রেশন না করেন, 25শে অক্টোবরের মধ্যে আপনাদের ভোটার রেজিস্ট্রেশন সারতে হবে এই প্রাইমারিতে ভোট দেওয়ার জন্য। দ্বিতীয়টি, মানে জেনারেল ইলেকশনে ভোট, জি এই নিউ ইয়র্ক সিটি ইলেকশন। আমি জয়নালবাবুর সাথে মানে কণ্ঠ মিলিয়ে আরেকবার বলবো যে নভেম্বরের 4 তারিখের আগ পর্যন্ত একে অপরের সাথে দেখা হলে সালামের পরে জিজ্ঞেস করবেন ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা এবং ভোট কবে কখন এটা জানেন কিনা, নির্বাচন আপনার পোল সেন্টার কোথায় এটা জানেন কিনা। না জানলে লিংক আছে, ওই লিংকটা সবাই জেনে নেবেন এবং সবাই সবার সাথে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। কাজী ফৌজিয়া জি। আমি জয়নাল ভাইয়ের মতোই বলবো, আমরা কোনো কিছু গ্রান্টেড ধরে নিতে পারি না। আমরা ব্রুকলিনে যখন ডোর নক করছি, ফোন ব্যাংকিং করছি, লোক বলে ও তো পাস করবে, আপনারা কেন এত কষ্ট করতেছেন? এই কথাটা ঠিক না। কোনো কিছু ধরা যাবে না গ্রান্টেড। আমাদের সবাইকে চিন্তা করতে হবে, একটা ভোট ম্যাটার করে। অনেকে বলে আমার ভোট না দিলে কি হবে, আমার ভোট ম্যাটার করে নাকি। আমাদের বয়স্ক মানুষদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। আমরা বলবো নেই, আপনি তো ভোট দিবেন, নেইবারে দেখেন কোনো বয়স্ক মানুষ আছে কিনা যাকে আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন। আর ট্যাক্সি ক্যাব ড্রাইভার ভাইয়েরা চিন্তা করেন ইলেকশনের দিন আপনারা কত লোককে একটু ড্রাইভ করে পৌঁছাই দিবেন, বয়স্ক মানুষ, ডিসেবল মানুষ, তাদেরকে। প্রতিটা ভোট ম্যাটার করে। একটা ডিসেবল পার্সনের ভোটের অধিকার আছে, তার ভোট ম্যাটার করে। বয়স্ক মানুষদের ভোট ম্যাটার করে, ইয়াং মানুষদের ভোট ম্যাটার করে। কালকে আমি একটা মানুষকে রেজিস্ট্রেশন করছি, তার মা তার সমস্ত ইনফরমেশন আনছে, আর মেয়েকে বলছে তোমাকে ভোট দিতেই হবে, যদি একটা ভোটের জন্য জোহরান হারায় আমি গিল্ট ফিল করব, সুতরাং তুমি ভোটার হবা, ভোট দিবা। সে মেয়ের সবকিছু আমার কাছে নিয়ে আসছে রেজিস্ট্রেশন করার জন্য। এরকম মা দরকার এখন আমাদের ঘরে ঘরে। অনেক সন্তান আছে যে মা বাবার ইনফরমেশন নিয়ে আসতেছে রেজিস্ট্রেশন করাইতে, সেরকম সন্তান দরকার। একটা ভোট ম্যাটার করে। মনে রাখবেন, এটা একটা সাংঘাতিক কম্পিটিশন, মিলিয়ন বিলিয়ন ডলারের এগেনস্টে আমাদের মতো ক্ষুদ্র মানুষদের পাওয়ার। সুতরাং আমাদের পাওয়ার শুধু একে অপরের নিয়ে ভোট। থ্যাংক ইউ সো মাচ। শাহানা মাসুম প্লিজ। আসলে সবাই তো সবটা বলে ফেলছে, বিশেষ করে আমাদের কয়েকটা দিন একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে অনেকে যারা আপনার অ্যাবসেন্টি ব্যালটে ভোট দেন, অ্যাবসেন্টি ব্যালট আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে এবং আপনার বাই মেলে। সেটা হচ্ছে গিয়ে আপনার 25 তারিখ পর্যন্ত। আর ইন পার্সনে আপনি পারবেন হচ্ছে গিয়ে একদম মানডে পর্যন্ত, যেটা হচ্ছে গিয়ে নভেম্বরের 3rd পর্যন্ত। এই জন্য এই যে আমাদের যদি কেউ অ্যাবসেন্টি ব্যালট করে থাকেন তো ওটা করবেন। আর একটা বিষয় হচ্ছে আপনাদের যদি কারোর এই মানে অ্যাড্রেস চেঞ্জ হয়, আপনি নতুন অন্য স্টেট থেকে আসছেন, আপনি এখনো মানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন, আপনি তো আপনার পোলিং সাইট চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন হচ্ছে গিয়ে 22 তারিখ পর্যন্ত এই অক্টোবরের। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখা। আর একটা হচ্ছে গিয়ে আমাদের জোহরান মামদানির একটা পেজ আছে, ওখানে হচ্ছে ফোন ব্যাংকিং আর ডোর নকিং এর আপনার স্কেজুল থাকে। তো ওই ফোন ব্যাংকিং এবং ডোর নকিং এর জন্য আমাদের বাংলায় প্রচুর আছে, হিন্দি উর্দুতে আছে, তারপরে ইংলিশে আছে। তো আমরা যেন ওইটা সবাই মিলে করি, আর সবাই তো বাকিটা বলে দিই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইব্রাহিম সির খোকন, একটু হাসান ভাই শেষ কথা শুনবো। ইব্রাহিম সির খোকন, একটু বাংলাদেশ প্রসঙ্গে একটু জেনে নেই 1 মিনিটে যদি বলতে পারেন। যে একটা হলো রাষ্ট্র নির্বাচন, এটা নিয়ে খুব একটা উচ্ছ্বাস দেখে নেই পত্রপত্রিকায়। আর একটা হচ্ছে যে কালকে জুলাই সনদ সই হচ্ছে, এনি কমেন্ট? না, কমেন্টটা হচ্ছে যে জুলাই সনদ সই হচ্ছে বলতে একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জানি যে বাম রাজনৈতিক দলগুলা জুলাই সনদে স্বাক্ষর করতেছে না। কিছুক্ষণ আগে জানিয়েছে এনসিপি তারাও সই করতেছে না। সুতরাং আগামীকাল জুলাই সনদ স্বাক্ষরিত হবে কি হবে না এই সংশয়টা যাচ্ছে না। একটা কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ এই জুলাই সনদ স্বাক্ষর হওয়ার উপর অনেক কিছু নির্বাচন আর রাজনীতি নির্ভর করতেছে। আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবো দেখি কি হয়।
any result of রাকসুর কোন রেজাল্ট আসছে নাকি? ইসলামের ছাত্র শিবির এগিয়ে আছে, এটা খবর বিপি পদে। না, ফাইনাল রেজাল্ট অন্তত আমাদের কাছে নাই। জেনারেল সেক্রেটারি অন্য দল, জেনারেল সেক্রেটারি অন্য দল, ছাত্র দল, রাইট। এবং এজিএস পদে রাকসুতে ছাত্র শিবির এগিয়ে আছে। আর আরেকটা জিনিস হলো এনসিপি যদিও এখনো স্বাক্ষর করবে না বলছে, ডক্টর রিয়াজ কিন্তু বলছেন যে পরবর্তীতে যারা এখন স্বাক্ষর করবে না তাদেরও সুযোগ থাকবে এই বিষয়ে। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, আপনি যদি র‍্যাপ আপ করেন অ্যাবাউট আমি শেষ কথাটা বলি, তা হচ্ছে যে লক্ষ্য করবেন যে ফেসবুকে কিন্তু আমাদের বাংলাদেশিরাই কিন্তু কে ডিবাঙ্ক করা। থ্যাংক ইউ সো মাচ। এবং সেক্স ট্রাফিকিং নিয়ে আমরা সেদিন আমাদের সাথে তার দেখা হয়েছিল, ওইখানে মিটিংয়ে এই প্রশ্ন করা হয়েছিল এবং ক্যাটাগরিক্যালি এই বিষয়ে সে যে উত্তর দিয়েছে, উত্তর আমাদের ফেসবুক পেজেও আছে। এই বিষয়ে তার স্পষ্ট অবস্থান কি, এক্সকিউজ মি, এটা ফেসবুক পেজেও আছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ হাসান ভাই আপনাকে, থ্যাংক ইউ শাহানা মাসুম আপনাকে, থ্যাংক ইউ মেরি জুবাইদা, থ্যাংক ইউ কাজী ফৌজিয়াস, সাইমা খান অ্যান্ড ইব্রাহিম চৌধুরী খোকন এবং জানাল ভাই, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।